আমাদের দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে, যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড। তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে আসা এবং বাংলাদেশে যাওয়া ব্যবসা সংক্রান্ত আপনাদের কত পরিমাণ ক্ষতি? আমাদের বিগত 4 মাস হতে চললো, 4 মাস হতে অতিক্রম হয়ে গেছে। এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার 2টো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তার মানে এখনও ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয় সেরকম রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ব্যবসা এইভাবে চলতে থাকে দুই দেশের অস্থিরতা, তাহলে আপনারা ব্যবসা টান করে অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে, এটাই নিয়ম। আর কি করবো, তখন আমাদের ইন্ডিয়ান মানে ট্যুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে, তাদের কীভাবে আমাদের এই অঞ্চলে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। বা বিদেশি অন্য অন্য জায়গা থেকে যারা টুরিস্ট আসছে, যারা আগে যেমন আমি বলছি আপনাদের একটা পরিসংখ্যান, এই অঞ্চলটা টোটালি গড়ে রয়েছে বাংলাদেশ দ্বারা। এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাংলাদেশি ছাড়া এখানে হোটেল পেত না। তার জন্য মানে আমাদের ভারতীয় যারা অন্য অন্য স্টেট থেকে আসতো তারা এই অঞ্চলটা অ্যাভয়েড করতে, এখানে গেলে হোটেল পাওয়া যাবে না। এই জন্য এখন তারা যাতে আমাদের ফেরত পাই সেই চেষ্টা আমাদের ফেরত করতে হবে। হ্যাঁ, মোটামুটি ফাঁকা, পুরো ফাঁকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2 জন মাত্র গেস্ট আছে। এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম। এই এখনকার সময়ের এখন কি পরিমাণে আপনাদের এখানে বাংলাদেশি হোক বা কাস্টমার যারা আসছে সেই পার্সেন্টেজটা কত, আগে সেটা কতটা ছিল? দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল, এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত, এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তার জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে, এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা, এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসায়ী করছেন, তাদের প্রচুর স্টাফ থাকে, প্রচুর কর্মচারীরা থাকে, সেই জায়গাটাকে কিভাবে আপনারা কমব্যাট করছেন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি অ্যাপিল করছেন আপনারা? শুনুন, আমাদের এই এরিয়াতে 120খানা হোটেল রয়েছে, তার এমপ্লয়ি রয়েছে প্রচুর, 4000 থেকে 4500 এমপ্লয়ি রয়েছে সবাই। আর নিউ মার্কেট, আমাদের পার্ক স্ট্রিট এরিয়া, আমাদের এখানে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে। আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি।
বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম, এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে। তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে, কেননা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন, এবং আমরা এখন 60%, 40%-এর থেকে 60%-এ যাচ্ছি, ইন্ডিয়ান গেস্ট রয়েছে। তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে, অলওয়েজ ওয়েলকাম। বাট আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব। যে লাস্ট প্রশ্ন, আগামীকালকে গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিক থেকে মানে জানেন এখন যা পরিস্থিতি রয়েছে তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসার ক্ষেত্রে কিছুটা স্ট্রিক্টনেস নিচ্ছে, সেই জায়গা থেকে আগামীকালের বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে? এবং আপনারা জানেন যে ওখানে মাইনরিটিরা প্রচুর অ্যাটাক হচ্ছে, তাদের উপর অ্যাটাক হচ্ছে, এবং সেই কারণে ভিসার বা আরও ইস্যুগুলো আসছে, সেই জায়গা থেকে ওই আগামীকালের বৈঠক নিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, কালকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে, যেটা আমার কাছে ইনফরমেশন আছে, এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে, এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে, বিশেষ করে মেডিকেল ভিসা, কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে, এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে, তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে, কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায়, তাদের সারা বছরের মেডিসিন, অনেকের মেডিসিনের ফুরিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে, আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে, এবং আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবো, এটাই আমাদের কামনা। আমার নাম মন্তোষ সরকার, মার্কো স্ট্রিট ফিসকো স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি। কি নিয়ে আপনারা আজকে বৈঠক করলেন? আজকে আমরা বৈঠকের আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ব্যবসাটাকে সুস্থ ফিরে আসে, কারণ আমরা ব্যবসায়ীরা অনেক সাফারার, কারণ কোভিডের যে সিচুয়েশান আমরা ফেস করেছি সেখানে আমরা অর্থনীতির দিক থেকে আমরা পঙ্গু হয়ে গেছি। আস্তে আস্তে স্বাভাবিক হওয়াতে আমরা আবার ব্যবসার মূল স্রোতে আমরা ফিরে এসেছিলাম। 5ই আগস্টের পরে আমরা আবার সেইরকম একটা জায়গায় ডুবতে যাচ্ছি। এখন এইটা যদি দীর্ঘমেয়াদী এটা চলতে থাকে, আমি দুই দেশের, কালকে আমাদের দেশের প্রতিনিধি যাচ্ছে, সেই প্রতিনিধিকে আমি অনুরোধ করব এবং ভারত সরকারকেও অনুরোধ করব, সেই সাথে সাথে বাংলাদেশের সরকারকেও অনুরোধ করব, বর্তমান সরকারকে। দেখুন, আপনারা যত কথাই বলুন, আপনার দেশে জনগণ যত কথাই বলুক, আমার দেশের জনগণ কি মিডিয়া, ফেসবুক মিডিয়া, যারা এই সব খবর, ইউটিউব না কি আমি অত বুঝি না, তারা যেসব খবর ছড়াচ্ছে, এই উস্কানিমূলক কথাবার্তারা আপনারা বন্ধ করুন। আজকে আমি সাংবাদিক বন্ধু ভাইদের সামনে যে বক্তব্য রাখছি, বাংলাদেশের যদি 20 কোটি লোক বাংলাদেশে থাকে, 12 কোটি লোক আমাকে চেনে বাই ফেস সাক্ষাতে। আমি সমস্ত বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করছি, আমরা ভারতে সেফ জায়গায় বসবাস করি। আমি আলী হোসেন শেখ, আপনারা সবাই আমাকে চেনেন। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, গুজব থেকে দূরে থাকুন, কারণ দেশটাকে শান্ত রাখুন, আমাদেরকে শান্তভাবে বসবাস করতে দিন, কারণ আমি সংখ্যালঘু নই। আমার নাম আলী হোসেন শেখ। আপনারা যারা আমাকে চেনেন, পেট্রাপোল বেনাপোল দিয়ে যারা যাতায়াত করেন, আমি ভারতীয় হিসেবে বেঁচে থাকতে চাই। আমার গর্ববোধ মনে হয় যে আমি ভারতীয়। আপনারা কি বার্তা দিচ্ছেন? মার্কো স্ট্রিট সেফ, নিরাপদ তাদের বাংলাদেশ? দেখুন, মার্কো স্ট্রিট বর্তমান সিচুয়েশানে সেফ জোন আমি মনে করি। বিগত দিনে আপনাদের সাংবাদিক বন্ধু ভাইদের সামনাসামনি আমি হয়েছিলাম। আমরা মার্কো স্ট্রিট সম্পর্কে একটা ভুল বার্তা বাংলাদেশে গিয়েছিল, যেরকম তারপরে যেদিন আমরা আপনাদের সাথে মিট হয়েছিলাম, তার আগের দিন আমি বাংলাদেশের থেকে এসেছিলাম। আমি সেই বক্তব্যের মাধ্যমে বলেছি, আজকেও বলছি, বাংলাদেশি সমস্ত নাগরিক, আপনারা ইন্ডিয়াতে ভিসা প্রক্রিয়া শিথিল হলে, ভিসা প্রক্রিয়াটা দুই দেশের হাতে,
ভিসা প্রক্রিয়াটা শিথিল হলে আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন। আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা, আপনাদের জন্য ইন্ডিয়াটা সেফ জায়গা। গুজবে কান কেউ দেবেন না। ডুবে গেছে। আজকে দেখুন, আমি ব্যবসা করি বাসের ব্যবসা। বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে। বিগত 4 মাস ধরে আমি ব্যাংকের কোনো EMI দিতে পারছি না। তাহলে আমি ডুবতে বসেছি, আমার মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। দেখুন, হোটেল মালিক এখানে যারা আছে, হোটেল আমার সমকক্ষ যারা ব্যবসায়ী আছে, তাদের হোটেলের যা ইনভেস্টমেন্ট, তারাও ব্যাংক লোন নিয়ে এই হোটেলগুলো করেছে। তারাও এই ব্যাংকের কোনো টাকা EMI আমার মনে হয় দিতে পারছে না, কারণ কারোর কাছে টাকা মজুদ থাকে না। আমরা ব্যবসায়ীরা আমাদের একটা পর্যায়ক্রমে চলতে থাকে। আমরা 1 তারিখের থেকে ইনকাম শুরু করি, 30 তারিখে এন্ড হয়ে যায়। সেটাকে ইনকাম এক্সপেন্ডিচারকে ব্যালেন্স শিট করে অবশিষ্ট টাকা থেকে আমরা ব্যাংকে দিয়ে দিই, কর্মচারীকে দিয়ে দিই। আজকে বিগত 4 মাস হলো কর্মচারীকে আমি আমার ফার্মের কথা বলছি, 2 মাস বেতন দিতে পেরেছি কোনো কষ্ট করে। 2 মাস তার আমার কর্মচারীরা না খেয়ে মরছে, ডুবতে বসেছে। মিটিং এবং সমাবেশ করার চেষ্টা করছি এবং শুরু করছি, কারণ এখন আমাদের এখানে অনেক ব্যবসায়ী কামরুদ্দিন ভাই আছেন এবং মনোতর সাহা আমাদের অনেক পুরনো কর্মী, বাংলাদেশের অনেক কিছু অবদান রয়েছে ওনার এখানে মার্কো স্ট্রিট এরিয়ায়, তার হোটেল, উনি বর্ডার এবং ওনার নিজস্ব পরিবহনও রয়েছে এবং উনি অ্যাক্টিভ একজন আমাদের মেম্বার, যে পুরো বা তথ্য যারা এখন আসে বিশেষ করে মার্কো স্ট্রিট এরিয়ায়, সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেকই কম রয়েছে এবং
মেডিকেল পারপাস যারা আসছে, যে রেস্টুরেন্টগুলো রয়েছে, এবং বিশেষ করে আমাদের হচ্ছে কলকাতা সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা কিন্তু সেফটির দিক থেকে বা সিকিউরিটির দিক থেকে কলকাতায় কোনো সমস্যা নেই। আমাদের প্রশাসন তরফ থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেও কিন্তু আমরা সব ফেসিলিটিগুলো পাই যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। এবং সেই জন্যই বিদেশি পর্যটন এবং পর্যটকরা এখানে আসা সেফ ফিল করে। তো আমরা এই জন্যই এখানে আমরা মিলিত হয়েছি এবং আমরা কিছু তথ্য শেয়ার করতে চাই আপনাদের সাথে। এবং এখন যে সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি এবং দুদেশই আশা করি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। তো আমি একটু অনুরোধ করব আলী সাহেবকে যে এই ব্যাপারে এখন যে কারেন্ট সিচুয়েশন রয়েছে এবং কি হচ্ছে সেই ব্যাপারটাই একটু অবগত করতে সবাইকে। আমাদের যারা মিডিয়া বন্ধুরা এসছে ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আমাদের এখানে আমাদের ডাকে এসছেন এবং আমরা চাইবো যে সঠিক জিনিসটাকে একটু প্রেজেন্ট করার, তাতে দুদেশের সম্পর্ক এবং দুদেশে যে আমাদের একটা টান রয়েছে বাংলাদেশের প্রতি, আমরা বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বরাবরই আমাদের বাংলাদেশের পাশে রয়েছে এবং থাকবে ভবিষ্যতে। এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা আমাকে রেখেছেন, কত সংখ্যক লোক এখন এই মুহূর্তে আছে? 5%, 5 to 7। 5 to 7। প্রত্যেক আবার মাসের আগে এই ঘটনা বা যাচ্ছে আগে এখন দেখুন, এটা হলো সিজন মাস। আমাদের ডিসেম্বর থেকে সিজন শুরু হয়, মার্চ পর্যন্ত চলে। এখানে প্রতিদিন আপনার 5 থেকে 7,000 লোক এভরিডে আসতেন এবং যেতেনও সমপরিমাণে যেতেন। এখন যেখানে আমরা পাচ্ছি, আপনি পরিসংখ্যানটা কত হবে বলো। আপনারা যে প্রশ্নটা করলেন, বর্তমানে বাংলাদেশিদের যাতায়াত 5 থেকে 7%, ইন্ডিয়াদের যাতায়াত 20 থেকে 25% বর্তমান সিচুয়েশন আজকের দিন বা বিগত তারিখেও। আমাদের ইমিগ্রেশনে যে স্বাভাবিক জীবনযাপন ছিল, তখন প্যাসেঞ্জারের যাতায়াত ছিল অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার 7 থেকে 8,000 প্যাসেঞ্জার। কারণ আপনারা আমার সত্যতা গত 27 তারিখে অমিত শাহজি এসেছিলেন পোর্ট উদ্বোধনে, উনিও একই কথা বলেছিলেন, এখন 8,000 প্যাসেঞ্জার অ্যারাইভেল ডিপার্চার দিয়ে যাতায়াত করে। এবং আগামী দিন যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেটাই 25,000 লোকের যাতায়াত হবে। এইবার বলুন। বলছি, আপনার কি এটা মনে হয় না যে আগস্ট মাসের আগে তো পরিস্থিতি সব স্বাভাবিক ছিল, তখন তো এই পরিস্থিতি ছিল না, ব্যবসাও এত খারাপ ছিল না, লোকজনের যাতায়াতও বেশি ছিল। অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশে কি এমন পরিস্থিতি তৈরি হলো এবং এই দায়টা কি ওদের বাংলাদেশ সরকারের নয়? আপনারা তো এখানে ব্যবসা করছেন, কিন্তু ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে যার জন্য আজকে এই পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। এর সঙ্গে গুজব তো আছে, কিন্তু এর দায়টা কার? এই পরিস্থিতি আপনারা আজকে যে ভিক্টিমাইজ হচ্ছেন, এর পেছনে দায়টা কার? বাংলাদেশ সরকারের নয়, অন্তর্বর্তী সরকারের নয়? শুনুন, এই বিষয়ে কোন দেশের দোষ কোন দেশের ত্রুটি সেটা আমরা এখানে বিশ্লেষণ করছি না। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তরটা আমি আমার বাইকে দিয়েছি এর আগে। 5ই আগস্টের পরে যে অভ্যুত্থানটা হলো, তারপরে জেল ভেঙে যারা জঙ্গিবাদী ছিল, জঙ্গিবাদী যখন জেল থেকে বেরিয়ে আসলো, তখন থেকে ইন্ডিয়া সরকার এটা বন্ধ করে দিলেন। ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিলেন, মেডিকেল ভিসাটা চালু করলেন, তাও পার্সেন্টেজ খুব কম। এতে আমরা কার দোষ কার ত্রুটি এটা আমরা বলতে পারছি না, কারণ আমরা বিজনেসম্যান, আমরা সবার সঙ্গে ভালো চাই, দু দেশের সুসম্পর্ক চাই। না, আপনারা বলছেন গুজব হচ্ছে, অতিরঞ্জিত না, এটা না আগে এটা হতো না। আগে এটা 5 তারিখের আগে এগুলো হতো না। উত্তর দিলে এর উত্তর হলো আমাদের ভাগ্য। না হ্যাঁ বলুন। সবাই তো আর হয়নি, কিছু সংখ্যক ভালো মন্দ তো লোক আসেই। এখন কিছু সংখ্যক লোকের জন্য আজকে হয়তো বাংলাদেশকে আমরা দুষছি, হয়তো ওরাও আমাদের কিছু লোকের জন্য ওরাও আমাদের দুষছে, ভারতীয়দের দুষছে। এই সমস্ত মিডিয়া, আপনারা নিশ্চয়ই মিডিয়া
সঙ্গে আপনারা জড়িত আছেন, মিডিয়ার সঙ্গে আপনারা এগুলো দেখছেন যে কি ঘটছে কি না ঘটছে, সেটা আপনারা সতর্কতা আপনারা যাচাই করুন, সেটা দেখুন। কিন্তু এই আপনাদের মতোই যারা পরিবহন ব্যবসা করেন, হোটেল ব্যবসা করেন, এই রাজ্যে করেন, আপনি একটু আগে ত্রিপুরার কথা আপনারা বলছেন, হ্যাঁ হ্যাঁ, এই রাজ্যে করেন, তারা তো অনেক জায়গাতে অপোজিট রিয়াকশন। মালদায় যারা হোটেল ব্যবসায়ী তারা আবার বলছেন বাংলাদেশিদের আমরা এন্টারটেইন করব না। তাহলে এই জায়গাটাতে আপনাদের মনে হয় না এটা একটা গুজব, এটা গুজব, এটা গুজব, এটা গুজব। আপনার আগরতলা করেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা হয়ে থাকি, কোনো মিডিয়া বা কোনো ইয়ে বলেনি, কিন্তু এটা একটা গুজব ছড়াচ্ছে। এরকম তো আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি, এরকম খবর আসেনি। এটা শোনা যাচ্ছে যে ওরা এরকম একটা প্রচার করছে, কিন্তু সেটা যাচাই করার কথাটা আপনারা সাংবাদিকরা করেন, এটা আপনারা যাচাই করে দেখুন এটা কে কোত্থেকে এলো, এটা কে করলো, কোন অ্যাসোসিয়েশন করলো, সেটা একটু দেখুন। আপনি যেটা বলছেন যে ভারত বিদ্বেষী, তাহলে ভারত বিদ্বেষী যদি বাংলাদেশিরা, আমি আপনাকে বলছি ভারত বিদ্বেষী যদি বাংলাদেশিরা হবে তাহলে তারা এই দেশে আসবে না। তো স্বাভাবিকভাবে কিছু সংখ্যক হয়তো এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেটাকেই প্রচারটা এমনভাবে পাচ্ছে যার জন্য একটা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি মালদার ঘটনাটা বললেন, মালদায় হয়তো কোনো একটা হয়তো হোটেল মালিক বলে দিয়েছে, সেটা সব হোটেল মালিকের উপর চাপিয়ে দিয়েছে। তো আজকে প্রত্যেকেই ব্যবসা চায়, তারাও ব্যবসা চায়, তাদের হয়তো বাংলাদেশের উপরই ব্যবসা করে থাকতে হয়, তো তারা চাইবে না তাদের ব্যবসাটা ক্ষতি হোক। আর তারা এত বছর তাদের সাথে ব্যবসা করে গেছে, বাংলাদেশে এসছে, থেকেছে, খেয়েছে, তাদের সাথে সুব্যবহার করেছে, তো স্বাভাবিক এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। আমার মনে হয় বিক্ষিপ্ত কি করে বলছে, বলো সত্যি সেটা স্বীকার করবে। বিক্ষিপ্ত আমার বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে যে মুজিবুর রহমানকে সামনে রেখে ভারতবর্ষ এগিয়ে এসেছিল। আজকে যেটা ঘটেছে সেটা আমরা ব্যবসায়ী লোক জানে। আমি আপনাকে বলছি ব্যবসায়ী নন, মানুষের জন্য ব্যবসা যারা করে তারাও মানুষ, তারা ভারতীয়, যে সত্যি সেটা বলুন। না সত্যিটা বলা হচ্ছে, আমি আপনাকে বলছি না এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সাথে সারা পৃথিবী জানে, ঠিক আছে, সেটা আমরাও জানি। এবার এটাকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমরাও এড়িয়ে যাচ্ছি না। বাংলাদেশে কোন সরকারকে বিশ্বাস করবে? ইউনিট সরকারকে বিশ্বাস করা যাচ্ছে, সেটা ওনাকে প্রশ্ন করতে, সেই প্রশ্ন আমাদের কেন করছে? আপনি আমাদের আজকে আমরা বাংলাদেশের সরকারের দায় নিয়ে বসে নেই, আমরা আপনার বর্তমান পরিস্থিতিটা নিয়ে আলোচনা করতে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে। আসবে না, ভারত সরকার ভিসা দেবে না, আসবে না।